জবস নামটি প্রযুক্তির জগতে সবচেয়ে বিখ্যাত নামের একটি। কম্পিউটার ও প্রযুক্তিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের মাঝে স্টিভ জবস প্রধান এক চরিত্র। অ্যাপলের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা সবাই তাকে চিনি। প্রযুক্তিতে তার অবদান কারোই অজানা নয়। কিন্তু ব্যক্তি স্টিভ জবসকে আমরা কয়জন জানি? মানুষ হিসেবে কেমন ছিলেন তিনি? ছেলে হিসেবে, প্রেমিক হিসেবে, বাবা হিসেবে, ব্যবসার পার্টনার বা বন্ধু হিসেবে কেমন ছিলেন? প্রযুক্তির গল্পের পাশাপাশি এই লেখায় এসব বিষয়ও বিস্তারিত থাকছে। প্রযুক্তির ক্ষেত্রে তার অবদান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আমরা সকলেই কম বেশি তার অবদানের কথা জানি। তিনি তার কাজ দিয়ে এক নতুন বিশ্ব সৃষ্টি করে গেছেন। তার জীবন ছিল পৃথিবীতে বদলে দেওয়ার এক বৈপ্লবিক যাত্রা, যে যাত্রার শুরু হয়েছিল তার জন্মের সময় থেকে। কিন্তু এই মহান মানুষটির অবদান বিষয়ে আমরা যতটা জানি, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কি ততটা আমাদের জানা আছে? পৃথিবীর চেহারা পাল্টে দেওয়ার যাত্রায় তাকে কোনো ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যেতে হয়েছে। কি ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল তাকে? তার পারিবারিক জীবনী বা কেমন ছিল? স্কুলে কেমন ছাত্র ছিলেন তিনি? বাবা মায়ের সাথেই বা কেমন সম্পর্ক ছিল তার? তিনি নিজেই বা কেমন বাবা ছিলেন? অ্যাপল ছাড়াও পৃথিবীর অন্যতম বড় একটি কোম্পানির সিংহভাগ শেয়ারের মালিক ছিলেন তিনি। আপনি কি জানেন সেটি কোনো কোম্পানি? মৃত্যুর আগে তার শেষ কথা কি ছিল? জবসের জীবন আসলে অনেকটাই সিনেমার গল্পের মতো, এবং তাকে নিয়ে একাধিক সিনেমা তৈরিও হয়েছে, লেখা হয়েছে বেশ কয়েকটি বই। তবে তার জীবন সম্পর্কে জানতে এই মুহূর্তে দীর্ঘ কয়েকটি সিনেমা ও মোটা মোটা বই না পড়লেও চলবে। এই প্রবন্ধ থেকেই আপনি জানবেন স্টিভ জবসের জীবনের জানা অজানা ঘটনাবলী। এক নজরে স্টিভ জবস। স্টিভেন পল জবস ছিলেন একজন আমেরিকান উদ্ভাবক, ডিজাইনার এবং অ্যাপল কম্পিউটারের সহ উদ্যোক্তা, সিইও ও চেয়ারম্যান। অ্যাপল এর বিশ্বখ্যাত পণ্য আইপড, আইপ্যাড, আইফোন, আইম্যাককে ধরা হয় বর্তমান আধুনিক প্রযুক্তির শুরুর ধাপ হিসেবে। এর সবগুলোর পেছনেই ছিল তার সরাসরি অবদান। জবসের জন্ম হয় 1955 সালের 24শে ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব উইসকনসিন এর দুইজন গ্রাজুয়েটের সন্তান হিসেবে, যারা জন্মের পরই তাদের ছেলেকে অ্যাডপশন বা দত্তকের জন্য দিয়ে দেন। ছোটবেলা থেকেই জবস ছিলেন প্রখর বুদ্ধিমান কিন্তু লক্ষ্যহীন। কলেজ থেকে ড্রপ আউট হয়ে 1976 সালে স্টিভ ওজনিয়াকের সাথে অ্যাপল শুরু করার আগ পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। 1985 সালে তিনি অ্যাপল থেকে বের হয়ে পিক্সার অ্যানিমেশন স্টুডিও শুরু করেন এবং 10 বছর পর আবার সিইও হিসেবে অ্যাপলে ফিরে আসেন। 2011 সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে জবস মৃত্যুবরণ করেন। মোট সম্পদ। 2011 সালে ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী জবসের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল প্রায় 1200 কোটি মার্কিন ডলার। এই সম্পদের বেশিরভাগই এসেছিল 2006 সালে ওয়াল্ট ডিজনির কাছে পিক্সার স্টুডিও বিক্রয়ের থেকে। কিন্তু ধারণা করা হয়, জবস যদি 1985 সালে অ্যাপল ছাড়ার সময় তার অ্যাপলের সব শেয়ার বিক্রি না করতেন, তবে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়াতো 3600 কোটি মার্কিন ডলারের কাছাকাছি। স্টিভ জবসকে নিয়ে প্রকাশনা ও সিনেমা। এই টেক আইকনের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকটি সিনেমা তৈরি হয়েছে, যার মধ্যে 2013 সালে নির্মিত ও অতি সমালোচিত জবস এবং 2015 সালে নির্মিত ও ড্যানি বয়েল পরিচালিত স্টিভ জবস অন্যতম। স্ত্রী এবং সন্তান। 1991 সালের 18 মার্চে জবস লরেন পাওয়েলকে বিয়ে করেন। পাওয়েলের সাথে জবসের সাক্ষাৎ হয় 1990 সালের প্রথম দিকে স্ট্যানফোর্ড বিজনেস স্কুলে। পাওয়েল তখন সেখানে এমবিএ করছিলেন। তাদের 3 সন্তানের সাথে ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে তারা বসবাস করতেন। যদিও তিনি তার পরিবার সম্পর্কে কাউকেই তেমন কিছু বলতেন না, তবে এটা জানা যায় যে লরেনের সাথে তার 3 সন্তানের বাইরে 23 বছর বয়সে প্রেমিকা ক্রিসান ব্রেনানের গর্ভে লিসা নামে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল। আদালতে অবশ্য তিনি নিজেকে সন্তান জন্মদানে অক্ষম দাবি করে লিসার পিতৃত্ব অস্বীকার করেছিলেন। ক্রিসান তার জীবনের বেশিরভাগ সময়ই অর্থনৈতিক অভাবের মধ্যে ছিলেন, এবং জবস তার কন্যা লিসার সাথে তার 7 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকার যোগাযোগ করেননি। পরবর্তীতে লিসা কিশোর বয়স থেকে বাবার সাথে থাকতে শুরু করেন। পরিবার ও তারুণ্য। 2 জন ইউনিভার্সিটি অব উইসকনসিন গ্রাজুয়েট জোয়ান সিবলো, পরবর্তীতে জোয়ান সিম্পসন এবং আব্দুফাত্তাহ জন জান্দালি তাদের নামবিহীন পুত্র সন্তানকে তার জন্মের পরপরই দত্তকের জন্য দিয়ে দেন। জবসের জন্মদাতা পিতা জান্দালি একজন সিরিয়ান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তার জন্মদাত্রী মা জোয়ান ছিলেন একজন স্পিচ থেরাপিস্ট। জবসকে দত্তক হিসেবে দেয়ার অল্প কিছুদিন পরেই এই 2 জন বিয়ে করেন এবং মোনা সিম্পসন নামে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই সময়ে জবস এবং বোন মোনা যখন পরস্পরকে খুঁজে পান, 2 ভাই বোন একটি মধুর সম্পর্ক গড়ে তোলেন। মোনা এক পর্যায়ে তাদের জন্মদাতা জান্দালিকে খুঁজে বের করেন। জান্দালি তখন একটি কফি শপ চালাতেন।
মোনা নিজের পরিচয় না দিয়ে বাবার সাথে কথা বলেন। কথার এক পর্যায়ে জান্দালি মোনাকে বলেছিলেন, সিলিকন ভ্যালিতে আমার এর আগে অনেক বড় একটা রেস্টুরেন্ট ছিল। সেখানকার সবাই সেখানে খেতে আসতো। এমনকি স্টিভ জবসও প্রায়ই আসতো। সে সবসময়ই মোটা বকশিশ দিত। এই কথা শোনার পরও মোনা বলেননি যে এই মোটা বকশিশ দেয়া বিখ্যাত লোকটি আসলে জান্দালির ছেলে। মোনা পরবর্তীতে তার জান্দালির কথা বলেন। জবস তার বাবাকে সত্য কথা বলতে মোনাকে সোজা মানা করে দেন। জন্মদাতার প্রতি একটা অভিমান জবস সারা জীবনই পুষে রেখেছিলেন। মা জোয়ানের প্রতি অবশ্য তার এই মনোভাব ছিল না, কারণ তিনি জানতে পেরেছিলেন জিন্দালির জোরাজুরিতেই আসলে জোয়ান ছেলেকে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ক্লারা ছিলেন একজন হিসাবরক্ষক এবং সাবেক কোস্টগার্ড পল তখন একজন মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। পল ও ক্লারা দম্পতি তাদের পুত্রকে নিয়ে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ এলাকায় বসবাস করতেন। তারা যেখানে বসবাস করতেন সেই এলাকাটি পরবর্তীতে সিলিকন ভ্যালি হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। বাল্যকালে জবস তার পালক পিতার সাথে তাদের পারিবারিক গ্যারেজে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন। পল তার পালক পুত্রকে বৈদ্যুতিক যন্ত্রপাতি খোলা ও লাগানোর বিভিন্ন কৌশল দেখান, যা বালক জবসের ভেতরে যন্ত্র ও কারিগরি বিষয়ে আগ্রহ ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছিল। শিক্ষা। যদিও জবস সব সময়ই প্রখর বুদ্ধিসম্পন্ন ও উদ্ভাবক মনোভাবের ছিলেন, তার বাল্য ও কৈশোরকালে তিনি কখনোই সাধারণ শিক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট ছিলেন না। কিন্ডারগার্টেন পর্যায়ে তিনি বিরক্তি কাটাতে স্কুলে নানান ধরনের দুষ্টুমি করতেন। তাকে পড়াশোনা করানোর জন্য তার চতুর্থ শ্রেণীর এক শিক্ষক তাকে ঘুষ পর্যন্ত দিয়েছিলেন। পড়াশোনা না করলেও ফলাফল তার বরাবরই ভালো ছিল এবং স্কুল কর্তৃপক্ষ বয়স হওয়ার আগেই তার বাবা মায়ের কাছে তাকে হাই স্কুলে উঠিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন, কিন্তু পল ও ক্লারা সেই প্রস্তাবে সাড়া দেননি। হাই স্কুল শেষ করার পর জবস পোর্টল্যান্ড, অরিগন এ অবস্থিত রিড কলেজে ভর্তি হন, কিন্তু 6 মাসের মধ্যেই কলেজ ছেড়ে দিয়ে পরবর্তী 18 মাস বিভিন্ন ক্রিয়েটিভ কোর্স করেন। জবস পরবর্তীতে বলেছিলেন যে ক্যালিগ্রাফির ওপর একটি কোর্স করতে গিয়ে টাইপোগ্রাফির প্রতি তার প্রথম আগ্রহ জন্মেছিল। স্টিভ ওজনিয়াকের সাথে পরিচয়। আপেলের চারা। হোমস্টেড হাই স্কুলে ভর্তির সময়ে জবস তার ভবিষ্যৎ ব্যবসায়িক অংশীদার ও অ্যাপল কম্পিউটারের সহ উদ্যোক্তা স্টিভ ওজনিয়াকের সাথে পরিচিত হন। ওজনিয়াক তখন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ছাত্র ছিলেন। কেন তিনি এবং জবস এত ভালোভাবে একসাথে কাজ করতে পেরেছিলেন তা ওজনিয়াক 2007 সালে পিসি ওয়ার্ল্ড এর সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমরা দুজনেই ইলেকট্রনিক্স ও ডিজিটাল যন্ত্রপাতি জোড়া লাগানোর ব্যাপারটা ভালবাসতাম। বিশেষ করে সেই সময়ে ডিজিটাল চিপস কি করতে পারে সেই বিষয়ে খুব অল্প মানুষেরই ধারণা ছিল। আমি আগে বহু কম্পিউটার ডিজাইন করেছিলাম, কাজেই আমি ইলেকট্রনিক্স ও কম্পিউটার ডিজাইনের ব্যাপারে তার জবস এর থেকে অনেকটাই এগিয়ে ছিলাম, কিন্তু আমাদের জনের আগ্রহের জায়গা একই ছিল। জীবনের প্রতি আমাদের দুজনেরই অন্য রকমের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি ও দর্শন ছিল। অ্যাপল কম্পিউটার। 1976 সালে জবসের বয়স যখন মাত্র 21, ওজনিয়াকের সাথে মিলে তিনি তাদের পারিবারিক গ্যারেজে অ্যাপল কম্পিউটার শুরু করেন। জবস নিজের ভোক্সওয়াগন গাড়ি এবং ওজনিয়াক নিজের প্রিয় সায়েন্টিফিক ক্যালকুলেটর বিক্রি করে অ্যাপলের প্রাথমিক মূলধনের যোগান দেন। ওজনিয়াক ধারাবাহিকভাবে বেশ কিছু সহজে ব্যবহারযোগ্য কম্পিউটার তৈরি করেন এবং জবসের দূরদর্শী মার্কেটিং এর ফলে অ্যাপলের প্রতিটি কম্পিউটার সেই সময়ে $666.66 মার্কিন ডলারে বিক্রয় করা হতো। অ্যাপল তাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে $7,74,000 যোগ করেছিল। এর 3 বছর পর অ্যাপল যখন তাদের দ্বিতীয় মডেল অ্যাপল II বাজারে ছাড়ল, কোম্পানির বিক্রি 700% বেড়ে $139 মিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌঁছাল। অ্যাপলের পরবর্তী কয়েকটি পণ্য অবশ্য ডিজাইনের সমস্যার কারণে ক্রেতাদের হতাশ করে। সেই সময়ে আইবিএম বিক্রয়ের দিক দিয়ে অ্যাপলকে ছাড়িয়ে যায় এবং অ্যাপলকে আইবিএম কম্পিউটার নিয়ন্ত্রিত বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। 1984 সালে অ্যাপল ম্যাকিন্টশ কম্পিউটার বাজারে ছাড়ে, যেটিকে স্রোতের বিপরীতমুখী লাইফস্টাইলের পরিচায়ক হিসেবে সামনে আনা হয়। ম্যাকিন্টশ ছিল রোমান্টিক, তারুণ্য, বান্ধব ও সৃষ্টিশীল একটি পণ্য, কিন্তু লাভজনক বিক্রয়ের হার এবং আইবিএম এর কম্পিউটারের চেয়ে কর্মক্ষম হলেও আইবিএম ব্যবহারকারীরা ম্যাকিন্টশে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। পিক্সার। 1986 সালে জবস জর্জ লুকাসের কাছ থেকে পিক্সার অ্যানিমেশন কোম্পানি কিনে নেন। এটি পরবর্তীতে পিক্সার স্টুডিওস হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। পিক্সারের ভবিষ্যৎ সম্ভাবনার দিক বিবেচনা করে জবস তার ব্যক্তিগত তহবিল থেকে $50 মিলিয়ন মার্কিন ডলার কোম্পানিটিতে বিনিয়োগ করেন। পরবর্তীতে স্টুডিওটি থেকে টয় স্টোরি, ফাইন্ডিং নিমো, দি ইনক্রেডিবলস এর মতো জনপ্রিয় সিনেমা বের হয়। পিক্সার কোম্পানির নিট আয় দাঁড়ায় $4 বিলিয়ন। 2006 সালে পিক্সার ওয়াল্ট ডিজনির সাথে এক হয়ে যায়, এর ফলে জবস ডিজনির সবচেয়ে বড় শেয়ার হোল্ডারে পরিণত হন। অ্যাপল পুনরুদ্ধার। অ্যাপল ছাড়ার পর পিক্সার ছাড়াও জবস নেক্সট আইএনসি নামে নতুন একটি হার্ডওয়্যার ও সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন।
আমেরিকার সাধারণ বাজারে কোম্পানিটি তাদের নিজস্ব নতুন অপারেটিং সিস্টেম বিক্রি করতে গিয়ে কিছু সমস্যার মুখে পড়ে এবং পরবর্তীতে অ্যাপল নেক্সট আইএনসি-কে 1996 সালে $429 মিলিয়ন কিনে নিয়েছে। 1997 সালে জবস সিইও হিসেবে অ্যাপলে ফিরে আসেন এবং যেভাবে তিনি 70-এর দশকে অ্যাপলকে সফলতার পথে নিয়ে গিয়েছিলেন, সেভাবেই 1990-এর দশকে অ্যাপলের গৌরব পুনরুদ্ধার করেন। একটি নতুন ম্যানেজমেন্ট টিমকে সাথে নিয়ে স্টক অপশনে পরিবর্তন ঘটিয়ে এবং নিজের ঠিক করা $1 বার্ষিক বেতনের বিনিময়ে জবস অ্যাপলকে সঠিক পথে ফিরিয়ে আনে। জবসের জিনিয়াস বুদ্ধিমত্তার ফসল আইম্যাক এর মতো অসাধারণ সব পণ্য, দারুণ ডিজাইন এবং চমকপ্রদ ব্র্যান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাপল আরেকবার ক্রেতাদের আকর্ষণ করতে সমর্থ হয়। পরের বছরগুলোতে ম্যাকবুক এয়ার, আইপড এবং আইফোনের মতো আলোড়ন ঘটানো সব পণ্য নিয়ে এসে প্রযুক্তি জগতে বিপ্লব সৃষ্টি করে অ্যাপল। ব্যাপার এমন দাঁড়ায় যে অ্যাপল একটি নতুন পণ্য বাজারে আনার সাথে সাথেই অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলো সেই আদলে পণ্য তৈরির জন্য উঠে লেগে যায়। প্রযুক্তির বাজারে অ্যাপল একটি অনন্য অবস্থান গড়ে নিতে সক্ষম হয় জবসের হাত ধরে। 2007 সালের ভেতর অ্যাপলের কোয়ার্টার বৎসরের হিসেবে উল্লেখযোগ্য পজিটিভ পরিবর্তন আসে। প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় $199.99, যা সেই সময়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। কোম্পানির লাভের খাতায় জমা হয়েছিল $1.5 বিলিয়নের বেশি, ব্যাংকে জমা হয়েছিল $18 বিলিয়ন এবং কোম্পানির ঋণের খাতা ছিল শূন্য। 2008 সালে আইপড ও আইটিউনস এর তুমুল জনপ্রিয়তার ফলে ওয়ালমার্টের পরেই অ্যাপল আমেরিকার দ্বিতীয় বৃহৎ মিউজিক রিটেইলার হিসেবে জায়গা করে নেয়। ফরচুন ম্যাগাজিনের আমেরিকার সবচেয়ে জনপ্রিয় কোম্পানির তালিকায় অ্যাপলের স্থান হয় 1 নম্বরে। সেই সাথে একই ম্যাগাজিনের শেয়ার হোল্ডারদের সবচেয়ে বেশি লভ্যাংশ দেয়া 500 কোম্পানির তালিকায়ও অ্যাপল 1 নম্বরে স্থান করে নেয়। ক্যান্সারের সাথে যুদ্ধ। 2003 সালে জবস জানতে পারেন তার নিউরোএন্ডক্রিন টিউমার হয়েছে, যা কিনা অগ্নাশয়ের একটি দুর্লভ কিন্তু অপারেশনযোগ্য ক্যান্সার। জানার সাথে সাথেই অপারেশন করার বদলে জবস তার নিরামিষভোজী খাদ্যাভ্যাসে পরিবর্তন আনেন এবং প্রাচ্যের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে থাকেন। এভাবে তিনি অস্ত্রোপচার প্রক্রিয়াকে 9 মাস দীর্ঘায়িত করেন এবং অ্যাপলের বোর্ড অব ডাইরেক্টরদের দুশ্চিন্তা বাড়িয়ে দেন। অ্যাপলের এক্সিকিউটিভরা ভয় করছিলেন জবসের অসুস্থতার খবর জানাজানি হলে শেয়ারহোল্ডাররা তাদের স্টক প্রত্যাহার করে নিতে পারেন। শেষ পর্যন্ত শেয়ারহোল্ডারদের মুখ ফিরিয়ে নেয়ার ভয় নয়, জবসের নিজের ইচ্ছাই তার অসুস্থতার খবর গোপন রাখা হয়। 2004 সালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে জবসের টিউমার অপসারণ করা হয়। স্বভাবগতভাবেই জব পরবর্তী বছরগুলোতে তার স্বাস্থ্যের ব্যাপারে খুব কম তথ্য বাইরের মানুষকে জানিয়েছিলেন। 2009 এর শুরুর দিকে জবসের ওজন হ্রাসের ব্যাপারে কথা হতে থাকে। কেউ কেউ ধারণা করতে থাকেন তার স্বাস্থ্য সমস্যা আবার দেখা দিয়েছে, তাকে নাকি লিভার ট্রান্সপ্লান্টও করাতে হয়েছে। কিন্তু এসব কানাঘুষার জবাবে জবস বলেছিলেন তিনি আসলে হরমোনের অনুপাত জনিত সমস্যায় ভুগছেন, এর বেশি কিছু নয়। কিন্তু কিছুদিন পরই তিনি কাজ থেকে 6 মাসের ছুটি নেন। একটি ইমেইল মেসেজে তিনি তার সহকর্মীদের বলেছিলেন তার স্বাস্থ্য সমস্যা আসলে সাধারণ পর্যায়ের নয়। তিনি অ্যাপলের তৎকালীন চিফ অপারেটিং অফিসার টিম কুককে তার বদলে অ্যাপলের দৈনন্দিন কার্যক্রম দেখার দায়িত্ব দেন। প্রায় 1 বছরের মতো সময় ধরে পাদপ্রদীপের বাইরে থাকার পর 2009 সালের 9 সেপ্টেম্বর শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য একটি অ্যাপল ইভেন্টে বক্তৃতা করেন। তিনি 2010 সালের প্রায় পুরোটা জুড়েই অ্যাপলের বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজ করে যান, যার মধ্যে আইপ্যাডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও ছিল। কিন্তু 2011 সালের জানুয়ারিতে জবস ঘোষণা দেন তিনি অসুস্থকালীন ছুটিতে যাচ্ছেন। অগাস্টে তিনি অ্যাপলের সিইও পদ থেকে ইস্তফা দেন এবং পাকাপাকিভাবে টিম কুকের হাতে দায়িত্ব অর্পণ করেন। 1 মাস পরেই তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। স্টিভ জবসের মৃত্যু ও শেষ বাক্য। 2011 সালের 5 অক্টোবর যুক্তরাষ্ট্রের পালো আল্টোতে 56 বছর বয়সে মৃত্যুবরণ করেন জগতের প্রবাদ পুরুষ। তিনি প্রায় 1 দশক যাবৎ অগ্নাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মোনা সিম্পসনের ভাষ্য অনুযায়ী মৃত্যুর মুহূর্তে জবস তার বোন, স্ত্রী ও সন্তানদের দিকে তাকিয়ে বলেন ওহো ওহো ওহো, যার বাংলা করলে দাঁড়ায় চমৎকার চমৎকার চমৎকার। তিনি কেন এই কথা বলেছিলেন তার কোনো সঠিক ব্যাখ্যা নেই, তবে এটা সত্যি যে তিনি তার জীবনে অজস্র চমৎকার ঘটিয়ে গেছেন। স্টিভ জবসের জীবনী সম্পর্কে আপনার আর কি কি জানা আছে তা কমেন্টে লিখুন, তাতে এই